আমাদের নাহিদ ভাইয়ের ভাই, তার বাবা আসিফ মাহমুদের বাবা, তারা ক্ষমতা নেই। আগে ছিল যে বাপে ক্ষমতায় আছে, বেটা মাস্তানি করে বেড়াইতো, আর এখন হলো বেটা হলো ক্ষমতায়, বাপে মাস্তানি করে বেড়ায়। আসিফ নজরুল স্যার সাফল্য শূন্যের কোঠায়, সকল দল মিলে দাবি জানালেও কি একটা দল নিষিদ্ধ হতে পারে নাকি? এই আন্দোলনের 7 দিন আগেও জয় বাংলা স্লোগান দিয়ে বাট সে আন্দোলন আইসা হিরো হয়ে গেছে। সার্জিসরা হিরো হয়ে গেল, এরা কেন ভিলেন? এরা তো গণ অভ্যুত্থানের অংশ ছিল। ব্যানের রাজনীতি যারা চাচ্ছে তারা দেশকে ভালোবাসে না। কি বিএনপির ভয়েসটা একটু উইক হচ্ছে? আওয়ামী লীগের একটা মিছিল হইতো, তাহলে দেখতেন সবাই ঐক্যমত হয়ে যেত যে হ্যাঁ আমরা সবাই ঐক্যমত। জামাতে ইসলাম শেখ হাসিনার থাকা অবস্থায় এই সাহসটা দেখায়নি। জাতীয় পার্টি পিআরের পক্ষে নাই, বিএনপি পিআরের পক্ষে নেই, তাহলে আপনি পিআর আনবেন কেন? এই শিক্ষার্থীরা তাদেরকে ক্যান্টিনে খাওয়ার বিনিময়ে ভোট দিছে, চাঙ্কার ফুলে দেয় খাওয়াইছে, ভোট দিছে, ফিল্টার লাগাই দিয়ে ভোট দিছে। ক্যাশ টাকা দিয়ে ভোট নেওয়া আর হলো খাওয়াইয়ে ভোট নেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের অনুষ্ঠানে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মোহাম্মদ তারেক রহমান, সাধারণ সম্পাদক আমজনতার দল। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে কোনটি বেশি প্রয়োজন, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ নাকি নির্বাচন। এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। শুরুতেই শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে আজকে থেকে যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। তাদের কয়েকটি দাবি ছিল, এর মধ্যে একটি হচ্ছে সুষ্ঠু ভোট, লেভেল প্লেইং ফিল্ড, এবং এর মধ্যে আরেকটি দাবি আছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। প্রশ্ন করতে চাই, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে সংকট বাড়বে অথবা কমবে কিনা? এই আন্দোলনের উদ্দেশ্য নির্বাচন পেছানোর কৌশল কিনা একটু জানতে চাই আপনার কাছে। এটা একটা অরাজনৈতিক দাবি এবং অযৌক্তিক দাবি এবং ইলিগাল দাবি। এটার কোনো লিগাল ভিত্তি নাই। কোনো লতে কোথাও আপনি এ ধরনের কোনো রেফারেন্স পাবেন না। আর সকল দল মিলে দাবি জানালেও কি একটা দল নিষিদ্ধ হতে পারে নাকি? তাহলে তো মনে করেন 99% লোকের দল বলতো 1%কে বাদ দিয়ে দাও। সকল দল মিলে যদি বলে 1% লোক দেশে থাকতে পারবে না। সকল দল মিলে যদি বলে অমুক দলের ধর্ম চেঞ্জ করে যাও, 1% ধর্ম চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে নব্য স্বৈরতন্ত্রের ধারক বাহক আচরণ। বলছেন সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, বলছেন লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, তার সাথে বলছেন অমুক দল ব্যান। তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই, সেটা নাই কারণ বর্তমান সরকার নিরপেক্ষ না। লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই কারণ বর্তমান সরকার একটি বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে, এনসিপিকে এবং জামাতকেও কিছুটা। তাহলে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তো বক্তব্য হবে আমাদের, এটা বক্তব্য হতে পারে অন্যদের। জামাত এনসিপি অবশ্য সেখানে নাই, তাদের এই বক্তব্য হওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। দ্বিতীয় কারণ, আমরা প্রত্যেক উপজেলা টিউনো অফিসেও দেখছি এক পাশে জামাত বসে, এক পাশে বিএনপি বসে, কোনো কোনো জায়গায় শুধু জামাত বসে, ডিসি অফিসেও তাই। প্রশাসনের ওপর জামাত বিএনপির একটা কন্ট্রোল চলে আসছে, সেখানে একটা দৌড় রেস শুরু হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকে গিয়ে একটা রেস শুরু হলো যে কে আগে বার্লিন যাবে, রাশিয়ার সোলজার আগে যাবে নাকি আমেরিকান সোলজার আগে বার্লিন পৌঁছবে। একজন বললো ওইখান থেকে কোল্ড ওয়ারের শুরু হলো, ওখান থেকে বার্লিন ওয়ালের শুরু হলো। তো এই এতদিন চলেছে আমাদের প্রশাসনের মধ্যে এই দৌড়টা, বিএনপি না জামাত। তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অভিযোগ অন্তত যারা আজকে আন্দোলন করছে তাদের করার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। আর গণতন্ত্র বা ভোট, নির্বাচন মানে ফেয়ার নির্বাচন, আনফেয়ার নির্বাচন কোনো নির্বাচন না। নির্বাচন মানে ইনক্লুসিভ নির্বাচন, নন ইনক্লুসিভ নির্বাচন কোনো নির্বাচন না। আপনি একটা দল, দুটো দল, 3টা দল, 14 দল, 28 দল, 19 দলকে বাদ দিয়ে দিবেন, তো ভোট হবে না, ওটাকে ভোট বলা যাবে না। আচ্ছা, 2014 এবং 24-এ ফেয়ার নির্বাচন হয়েছিল কিনা? অবশ্যই 2014, 24, 18-তে ফেয়ার ভোট হয়নি। আপনারা তো ছিলেন? আমরা ছিলাম, অন্যরাও ছিল। বিএনপি ছিল 18-তে, জামাত ছিল 18-তে, 24-এও প্রায় 28টি দল অংশগ্রহণ করেছে, 14 সালে চরমনাই অংশগ্রহণ করেছিল। সো এর আগে 15ই ফেব্রুয়ারি ভোট বিএনপি করেছে, এর আগে 86 সালের ভোটে আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, বিএনপি ছিল না। প্রত্যেককেই মানে যেগুলো বিতর্কিত ভোট, বাংলাদেশের সকল দলই কোনো না কোনো বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে। আপনি সকল দলকে বাদ দিয়ে দিবেন তাহলে ওটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। ক্রাইটেরিয়া হবে দেশের জন্য কি দরকার। দেশের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার, দেশের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আদারওয়াইজ যেটা হবে যে বিভাজন তত্ত্ব দেশে আসছে, এই বিভাজন তত্ত্ব বাংলাদেশকে কুড়ে খাবে। বাংলাদেশের জনগণ দুটো ভাগ হয়ে যাবে, 3টা ভাগ হয়ে যাবে, টেরিটরি 2 ভাগ 3 ভাগ হয়ে যাবে, সরকার 2 ভাগ 3 ভাগ হয়ে যাবে, প্রশাসন 2 ভাগ 3 ভাগ হয়ে যাবে। বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ যে বাংলাদেশ থাকবে না, এই উপলব্ধি যারা দেশপ্রেমিক
তাদের থাকা উচিত এবং দেশের স্বার্থে তারা একটা অন্তর্বর্তীমূলক ইলেকশনের দিকে যাবে। ব্যানের রাজনীতি যারা চাচ্ছে তারা দেশকে ভালোবাসে না। আজকের এই আন্দোলন আসলে এটা কাদের বিরুদ্ধে আন্দোলন? কারণ হচ্ছে এই সরকার তো সকলের দলমত নির্বিশেষে সবারই রাজনৈতিক দলগুলোর মত নিয়েই গঠিত হয়েছিল। তাহলে এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে করা হচ্ছে? দেখুন, যেই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার ফেব্রুয়ারি ইলেকশনের ফার্ম ঘোষণা দিলেন, সেই মুহূর্তে থেকে জামাত এবং এনসিপি ইলেকশন কিভাবে করা যাবে না সেই বক্তব্য দেওয়া শুরু করলো। পিআর চাই, এবং ডাকসু এবং জাকসুর নির্বাচনের পরে ন্যাচারালি তাদের ভয়েসটা অনেক বেশি স্ট্রং, বিএনপির ভয়েসটা একটু উইক হচ্ছে। এবং আরেকটি বিষয় আছে, কিভাবে এই সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে আনা হবে, এটার একটা বৈধ পথ হচ্ছে নতুন সরকার এসে সংসদে এটা আলোচনা করে সংসদে পাশ করে অথবা গণভোটের মাধ্যমে, গণভোটের পরিবেশন সংবিধানে, আমি শেষ করে দিচ্ছি, সংবিধানে এনে এটা করবে। ডাকসু নির্বাচনের পরে আমরা দেখলাম জামাত বলছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার দিতে হবে। আলী রিয়াজ সাহেবও সেদিকে কথা বলছেন। অর্থাৎ এখন সংস্কারটা হয়ে যাচ্ছে শুধুমাত্র একপাক্ষিক, একটা অংশকে আপনি আগেই বাদ দিয়ে দিয়েছেন, আর যে অংশের সাথে কথা বলছেন সেই অংশের একটা ক্ষুদ্র অংশের ভিত্তিতে আপনি পুরো সংস্কার করতে যাচ্ছেন। আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ তো ব্যান, তারা পিআরের পক্ষে নাই, জাতীয় পার্টি পিআরের পক্ষে নাই, বিএনপি পিআরের পক্ষে নেই। তাহলে আপনি পিআর আনবেন কেন? কত পার্সেন্ট লোক পিআরের পক্ষে আছে? কয়টা দল পিআরের পক্ষে আছে জেনুইনলি? একটু আমি আসবো আপনার কাছে পিআর বিষয় নিয়ে। জনাব তারেক, আমি আপনার কাছে একটু জানতে চাই, একই প্রশ্ন আপনার কাছে থাকবে যে 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তো সকলের দলমত মত নিয়ে তৈরি হয়েছিল, তারা দায়িত্ব নিয়েছিল। আজকের এই যুগপৎ আন্দোলন কার বিরুদ্ধে? পাশাপাশি আরেকটু জানতে চাইব, যোগ করতে চাই যে পিআর বিএনপি বাদে অন্যদের কৌশল কিনা? জি, অনেক ধন্যবাদ। জামাতে ইসলাম আজকে যেরকম বড় মিছিল করছে সরকারের বিরুদ্ধেই, তো সরকার নির্বাচন ঘোষণা করেছে, তাদের পছন্দ হচ্ছে না। গণ অভ্যুত্থানে তাদের এরকম মিছিল দেখি নাই। আজকে একটা দুর্বল সরকারের বিরুদ্ধে যেরকম সাহস দেখাচ্ছে, তারা শেখ হাসিনা থাকা অবস্থায় এই সাহসটা দেখায়নি। এবং শেখ হাসিনা থাকা অবস্থায় তারা ওই আত্মবিশ্বাসী ছিল না যে শেখ হাসিনা আসলে যাবে কিনা। এবং যাওয়ার পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখনও মাঠে নামেনি, তখনও তারা বলছে যে শেখ হাসিনার পতন হয়ে তাদের লাভ কি। তো এরকম একটা লাভ লস খোঁজা দল হলো জামাতে ইসলাম, যারা সবসময় দলের লাভ খোঁজে। তাদের যে পিআরের চাহিদা, এইটাও তাদের দলের লাভের জন্য তারা খুঁজতেছে। এবং এখানে জনগণের কোনো স্বার্থ নাই। জনগণের ভোট, জনগণ একজন নাগরিক হিসেবে একজন নাগরিকের ভোট দেওয়া যেরকম অধিকার, ওই নাগরিকটাই, ওই ভোটারটাই আবার প্রার্থী হওয়া তার অধিকার। সে প্রার্থী হতে পারবে, এটা তার অধিকার। জামাতে ইসলাম যেই ছকটা আঁকছে, সেই ছকে জনগণ শুধু ভোট দেবে, তারা প্রার্থী হতে পারবে না, এইরকম। এবং তারা রাজনৈতিক দলের কাছে জনগণকে জিম্মি করতে চায় যে আপনি যদি সংসদ সদস্য হতে চান, কোনো না কোনোভাবে কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে কোনো একজন নাগরিকের পছন্দ যদি না হয়, তাহলে সে এমপি নির্বাচন করতে পারবে না, এবং তাকে করার কোনো বন্দোবস্ত নাই। যে সংস্কার আলোচনা শুরু হয়েছে, এই সংস্কার আলোচনা বাংলাদেশের সকল নাগরিকের একটা চাহিদা ছিল একটা সময়, কিন্তু এই মুহূর্তে এই সংস্কার আলোচনা শুধুমাত্র দলীয় চাহিদার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। এবং দেখেন, যেটা একটা পূরণ হচ্ছে আর একটা দাবি উত্থাপন করতেছে, একটা হচ্ছে আরেকটা করছে। এবং এই বিষয়গুলো তারা বলতেছে এগুলোই দেশের মানুষের চাওয়া। তারা বলতেছে যে দেশের মানুষ তাদেরকে এখানে পাঠাইছে এবং তারা দেশের সকল মানুষের প্রতিনিধি, এবং আর কারো ম্যান্ডেট প্রয়োজন নাই। কিন্তু আসলেই যারা এখানে সংস্কার আলোচনার জন্য বসছে, তারা কি সকল নাগরিকের প্রতিনিধি? যারা এখানে সংস্কার আলোচনায় বসছে, বাংলাদেশের ইতিহাসে এইখানের এই সংস্কার আলোচনায় অংশ নেওয়া 5% লোকও কখনো সংসদ সদস্য হয়নি। তার মানে এখানের 5% লোক হলো 5% প্রতিনিধিত্ব যারা করতেছে সংস্কার আলোচনায়, তারা কখনো এমপি হয়নি। অথচ তারা বলতেছে, তারা যেটা বলবে সেইটাই হলো জনগণের কথা। নিজের কথাগুলোকে জনগণের কথা হিসেবে উপস্থাপন করছে, এবং তারা তাদের চাহিদা মতো না হওয়াতে তারা ভাগ হয়ে যাচ্ছে, বলতেছে না আমি এটা না হলে খেলবো না। এই চাহিদা মতো না হওয়ার কারণে কি আজকের আন্দোলন? হ্যাঁ, চাহিদা মতো না হওয়াতেই বলতেছে খেলবো না, এরকম একটা বিষয়। আজকেই দেখবেন যে ভিতরে ঐকমত্য কমিশনে বিএনপি, জামাত, এনসিপি সহ সবাই মিলে
যদি বসতো আর বাইরে যদি আওয়ামী লীগের একটা মিছিল হইতো তাহলে দেখতেন সবাই ঐক্যমত হয়ে যেত যে হ্যাঁ আমরা সবাই ঐক্যমত। বিএনপিকে তাই বলতো আমাদেরকে বাঁচাও এবার, তো আমরা তো কিছু টেনশনে পড়ে গেছি। তো এই হলো এই আমাদের এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশনের একটা বন্দোবস্ত। এখানে তারা একটা দুশ্চিন্তায় আছে যে এই এত সংস্কার হলো, এত পরিবর্তন হলো, দেশের মানুষের জন্য ভালো, কিন্তু তাদের জন্য কি ভালো হলো এটা তারা খুঁজে পাচ্ছে না। এটা খুঁজে না পাওয়া পর্যন্ত তারা এরকম প্যাচ লাগাতে থাকবে। এই এত বড় একটা সংস্কার আলোচনা হচ্ছে, এইখানে তো কেউ বলেনি যে উপদেষ্টারা ইলেকশন করতে পারবে কি পারবে না এই আলোচনাটা হোক। বলছে অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকারেরই আদলে একটা সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় নির্বাচনে অংশ নেয়নি। আজকে এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চাচ্ছে, তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে। বলবেন যে ছাত্র প্রতিনিধি 2 জন আছে, এরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করবে, আর যারা ছাত্র প্রতিনিধি না তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাহলে আপনি এটা একটা আইন করেন, যে আমরা একটা আইন করলাম, একটা নীতি করলাম, এই সরকারের সাখাওয়াত সাহেব, তারপরে হলো আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা ম্যাডাম, তারা বয়স একটু বেশি, একটু বুড়া হয়ে গেছে, এই জন্য ইলেকশন করতে পারবে না। আর হলো আর একটু দাঁড়ান, আর হলো যারা একটু তরুণ আছে, যুবক আছে, যেহেতু যুবক, তাহলে তারা একটা আইন করা হলো যুবকদের জন্য যে বুড়ো উপদেষ্টারা ইলেকশন করতে পারবে না, আর হলো যুবক উপদেষ্টারা নির্বাচন করতে পারবে। কোনো আইন আছে? একটা আইন হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল যে এই সরকার কি কি নিয়ম মেনে চলবে, সেখানে একটা ধারা ছিল যে এই সরকারের প্রতিনিধিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। শুধুমাত্র এই ক্লোজ থাকার কারণে ওই আইনটা পাশ করতেই দেয়নি ছাত্র উপদেষ্টারা। তারেক, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে যাওয়ার আগে আমি আপনার কাছে আরেকটি জানতে চাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণার দাবি জানালে তো আওয়ামী লীগের সাথে অনেক দল ছিল, তাদেরও তো নিষিদ্ধ করা প্রয়োজন। যদি সবাইকে নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে? আমি আপনাকে বলি, ধরেন বাংলাদেশের 30টা দল আছে, 30টা দল মিলে বলতেছে যে আমরা 30 দলের মধ্যে 25 দল একত্রিত হয়ে বলতেছি 5 দল নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, তো মানে সবাই একত্রিত হলেই কি আপনার হলো একটা কিছু চাপাই দিতে পারে? ধরেন বলতেছে যে 90% মুসলমানের দেশে আমরা হলো এইটা সহ্য করব না, এরকম একটা বক্তব্য দেওয়া হয়, ঠিক আছে, বা 90% মুসলমানের দেশে অমুককে থাকতে দেওয়া হবে না, বা 90% মুসলমানের দেশে হিন্দুকে থাকতে দেব না, এটা কি বলা যায়? তো এটা আপনার হলো যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে, তো তারা একটা রাজনৈতিক সুবিধা চাচ্ছে এখান থেকে, সেই জায়গা থেকে, এবং তারা তাদের অস্তিত্ব নিয়ে আতঙ্কে আছে যে জাতীয় পার্টি তাদের অবস্থানটা মানে তারা যে স্বপ্ন দেখছিল, হ্যাঁ, যে নিজেরা নির্বাচন করবে এবং সেখানে বিএনপি সরকারে যাবে, তারা বিরোধী দল হবে, এবং এইখান থেকে একটু এক ধাপ আগায়ে তারা নিজেরাই সরকার গঠন করবে, এইরকম একটা চিন্তাভাবনা করতেছে। তো এই জায়গাতে জাতীয় পার্টি একটা বাধা তাদের জন্য। জাতীয় পার্টি তো গণহত্যায় অভিযুক্ত না, অভিযুক্ত নিয়ে নাকি বলেন? ধন্যবাদ তারেক। শামীম হায়দার পাটোয়ারি, আমি আপনার কাছে একটু আমি আসবো আপনার কাছে আরেকবার। শামীম হায়দার পাটোয়ারি, একটু জানতে চাই যে 2014, 18 এবং 24-এর আমির নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। অভিযোগ আছে যে গণতন্ত্র হত্যার জন্য আপনাদেরও দায় করছে অনেকেই। এই আজকে যুগপৎ আন্দোলন, সেটাও কিন্তু আপনাদের নিষিদ্ধের জন্য করা হচ্ছে। তো সব কিছুর জন্য আপনারা সরি বলবেন কিনা? আমির নির্বাচন হয়নি এটা আমি বলবো না, হয়েছে। তা এখন সামনে যদি আমাদেরকে ব্যান ট্যান করে ইলেকশন হয়, সেটা তো আমি ডামি স্কোয়ার ভোটই হলো। তাহলে গণ অভ্যুত্থানের স্পিরিটটা কোথায় আসলো? পট পরিবর্তন কি হলো? মানসিকতার পরিবর্তন কি হলো? আওয়ামী লীগ নির্বাচনের আগেই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতো, ফলাফলটাকে বিভিন্নভাবে। তা এখনও তাই হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ব্যান করেনি। আওয়ামী লীগ একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যে বিএনপি নিজে থেকেই ভোটে যেতে পারেনি, কিন্তু এরা তো আরও এক ধাপ আগাচ্ছে, ব্যান করে ফেলছে, একেবারে ভোট থেকে আপনাকে সরিয়ে ফেলছে। তো সেটার কারণে আমরা সরি বলার কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে করি না। সুস্পষ্টভাবে আমরা কোনো গণহত্যা করিনি, কোনো দুর্নীতি করিনি। সংসদে গিয়েছি, সংসদে প্রতিটি জাতীয় ইস্যুতে আমরা স্পষ্ট কথা বলেছি। না, অনেকে বলছে যে আপনারা বিরোধী দল ছিলেন, সেটা শুধু কাগজে কলমে। না, এটা বিষয়ে অনেক কথা বলেছি। বাংলাদেশে যতগুলো বিরোধী দল ছিল তারা কেউ সরকারকে বাধ্য করতে পারতো না। আমাদের সাংবিধানিক কাঠামোটাই এরকম। বরঞ্চ আওয়ামী লীগ বিএনপি যতবার বিরোধী দল হয়েছে তারা সংসদ করতো না, তারা জনগণের টাকায় বেতন নিত, বাসায় থাকতো, খরচ করতো, পার্লামেন্টের প্রচুর এক্সপেন্ডিচার, কিন্তু সংসদে যেত না, কথা বলতো না। আমরা সংসদে গিয়েছি, কথা বলেছি,
কোনো কোনো জায়গায় সরকারকে বাধ্য করেছি, কোনো কোনো জায়গায়। নাও আসিফ নজরুল স্যার উনি লিগ্যাল ফিল্ডে বেশ কিছু রিফর্ম করেছে, বেশ কিছু আইন হয়েছে, যেটা আমি দেখেছি আইনগুলো খুব ভালো, এটার জন্য উনি প্রশংসার দাবিদার। কিন্তু প্রবাসী কল্যাণে ওনার সাফল্য শূন্যের কোঠায়। বাংলাদেশে যে 1 কোটি প্রবাসী বিদেশে আছে তাদের, কারণ আমি এই বিষয়ে কাজ করেছি বলে আমি জানি, পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট আমি দীর্ঘদিনের সভাপতি ছিলাম এবং অসংখ্য কাজ করেছি আমরা। গত 1.5-2 বছরে এই সরকার প্রবাসী কল্যাণে কোনো ভালো কাজ করেনি, যে কাজগুলো অনেক দিন ধরেই বলা ছিল যে করা উচিত। এবং ওনার কলিগ প্রফেসর হাফিজুর রহমান কার্জন এই মুহূর্তে অ্যারেস্টেড, জেলে আছে। আসিফ নজরুল স্যার যদি রাজনীতি করছেন, কিন্তু উনি এখন যেহেতু উনি মিনিস্টার, ওনার রাজনীতিবিদ হলে উচিত ছিল হাফিজুর রহমান কার্জনকে দেখতে যাওয়া, তার কলিগ, খোঁজ খবর নেওয়া। তো ওইটা হলো না, একটা অনুদার এক্সাম্পল হয়ে গেল, বিশাল অনুদার এক্সাম্পল। প্রবাসী কল্যাণে একটা লাউঞ্জ করা হয়েছে এয়ারপোর্টে, যেটা কিছুই না, নাথিং। এর বাইরে প্রবাসীদের যে রিয়েল প্রবলেম, সেই রিয়েল প্রবলেমের কোনো সলিউশন আমরা দেখলাম না। এই মন্ত্রণালয়টা উনি তারপরেও রাখতে চান। এই মন্ত্রণালয় আরও এক্সপার্ট ছিল, তারা হলে হয়তো বা ভালো কাজ হতো। কারণ কি বলছি, কারণ একটা জাতির জীবনে এরকম এক্সেপশনাল সরকার আসে খুব রেয়ারলি, যে আমাদের 111-এ আসছিল আর এখন আসলো। এই সরকারের পলিটিক্যাল ব্যাগেজ নেই। এই সরকার ধামাধাম রিফর্ম করতে পারতো, খুব কুইক, ভালো ভালো পজিটিভ রিফর্ম, যেগুলো 10-20 বছর ধরে আলোচনা হচ্ছে, এগুলো টেবিলে আছে, তৈরি করা আছে, জাস্ট অর্ডিন্যান্স করে দেওয়া, বাইলস করা, ডিসিশন নেওয়া হয়ে যেত। এই ভালো কাজগুলো সরকার করলো না। সরকার কি করলো? ঐক্যমত কমিশন, আধ্যাত্মিক আলোচনা, স্পিরিচুয়াল আলোচনা, যেগুলো আসলে জনগণকে কতটা সুফল দিবে সেটা অনেক পরের বিষয়। পিআর শব্দটা যদি বাংলাদেশের মানুষকে বলা হয়, এই ভোট পদ্ধতির সম্পর্কে বাংলাদেশের মানুষ পরিচিত না। বাংলাদেশে কেন সিম্বলে ভোট হয়? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব জায়গায় সিম্বলে ভোট হয় কেন? কারণ বাংলাদেশের অনেক মানুষ পড়তে পারে না। যখন ভোটিং সিস্টেম আসলো, যে পড়তে না পারলে ভোট দেবে কিভাবে, ওকে তাহলে সিম্বলটা দিয়ে দাও, সিম্বলটা পরিচিত হবে। যে দেশে সিম্বলে ভোট হয় সে দেশে পিআরকে পরিচিত করতে সময় লাগবে। এটা সামনের ভোটে চাওয়ার অর্থ হচ্ছে হিসাব মিলছে না। হিসাবটা না মেলা পর্যন্ত কখনো পিআর চাওয়া হবে, কখনো জাতীয় পার্টির ব্যান চাওয়া হবে, কখনো কি হিসাবে। এই আমি মনে করি এটা এনসিপির হিসাব হতে পারে। এনসিপি তার দল গঠন করতে পারেনি, এনসিপি তার দল শক্তভাবে গঠন করতে পারেনি সরকারি সমস্ত পৃষ্ঠপোষকতা সত্ত্বেও। এখন সেখানে তাদের সংসদে আসন লাগবে, সেই আসনটা কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এই হিসাবগুলো মিলছে না। ওই যে বললাম, আওয়ামী লীগ যে ভোটের আগেই ভোট নিয়ন্ত্রণ করতে চাইতো, এখনও সেই ভোট নিয়ন্ত্রণের কালচার চলছে। তাহলে আপনি বললেন 14-18, তাহলে যারা 14-18-24-এর বিরুদ্ধে আন্দোলন করলো তারা নিজেরাই তো 14-18-24 করে ফেলছে। তাহলে তাদের বিরুদ্ধে একদিন আন্দোলন হবে, কোনো সন্দেহ নেই, ইতিহাস তাই বলে। তাহলে এই যে আন্দোলনের পরিকর্মা চলছে, এটা নেপালে হলো 14 বছরে 17টা গভর্নমেন্ট, তো এইটা তো আমরা চাই না। আমাদেরকে একটা জায়গায় একটা স্টেটসম্যানশিপ কাউকে দেখাতে হবে। সকলে ভোটে আসবে, শুধু দোষী দায়ী ব্যক্তি যারা হত্যা করেছে, যারা গুম করেছে, যারা লুট করেছে, তারা ভোটে আসতে পারবে না। এবং আমি আপনাকে আইনজীবী হিসেবে বলি, যে পরিমাণ মামলা হয়ে গেছে, অটোমেটিক্যালি অসংখ্য লোক ভোটে আসতে পারবে না। যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, 5-6টা মামলা হয়ে গেছে, সে এখন পলাতক আসামি, সে এফিডেভিট করবে কিভাবে, নমিনেশন দেবে কিভাবে? একটু যোগ করতে চাই যে দল নিষিদ্ধ করলে ভোট সুষ্ঠু হবে কিভাবে, এমন একটা প্রশ্ন আপনার কাছে থাকবে। এবং সুষ্ঠু ভোট চাচ্ছে নাকি তারা নিয়ন্ত্রিত ভোট চাচ্ছে? অবশ্যই তারা নিয়ন্ত্রিত ভোট চাচ্ছে, এবং সেই নিয়ন্ত্রিত ভোটে সরকারি দল কে হবে, বিরোধী দল কে হবে, তৃতীয় বিরোধী দল কে হবে, এটা একটা কাঠামো তারা তৈরি করে ফেলেছে। সেই কাঠামোতে জাতীয় পার্টিকে ব্যান করে দিলে কাঠামোটা সফল হতে পারে এমনটি মনে হচ্ছে। কিন্তু আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে, এই ধরনের ব্যান করে যে কাঠামো করা হয়েছে, এটা কখনোই টেকসই কাঠামো হবে না। দেশ ক্ষতিগ্রস্ত হবে, সামনে যারা সরকার গঠন করবে তারা দেশ চালাতে পারবে না যদি এই পরিমাণ ব্যান করা হয়। তো সেখানে একটা উইন উইন সিচুয়েশন আলোচনা করে সবাইকে বের করতে আমি শেষ করে দিচ্ছি। জামাত একটা সুপ্রাচীন দল, ব্রিটিশ পিরিয়ডের দল প্র্যাকটিক্যালি। তারা পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিল। তো জামাত একটা প্রাচীন রাজনৈতিক দল হিসাবে আরেকটা দলের ব্যান চাচ্ছে, এটা খুব দুঃখজনক। কারণ জাতীয় পার্টি কখনো জামাতের ব্যান চায়নি, বরঞ্চ জাতীয় পার্টির আমলে প্রথম স্বাধীন বাংলাদেশে জামাত ভোটের সুযোগ পায় 86 সালে। এবং যখন জামাতকে ব্যান করা হলো, তখন জিএম কাদের সুস্পষ্টভাবে বলেছে এক্সিকিউটিভ অর্ডারে এই ধরনের ব্যান করা সঠিক নয়। সেই জামাত আজকে আমাদের ব্যান চাচ্ছে, এটা কোনো রাজনৈতিক কালচার না। জামাতের কাছ থেকে আমরা আরও বড় উদারতা, আরও বড় স্টেটসম্যানশিপ এক্সপেক্ট করেছিলাম, যেটা আমরা দেখেছিলাম যে 5ই আগস্টের পরে জামাতের আমির কিন্তু অনেক উচ্চ স্তরে চলে গিয়েছিলেন। যখন উনি বললেন আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি, অনেক উচ্চ স্তরে, সেখান থেকে জামাত কিন্তু আবার নিষ্ঠুর রাজনীতিতে চলে আসতেছে, আস্তে আস্তে অনুদার রাজনীতিতে চলে আসতেছে।
তো সেটা যেমন জামাতের একটা সম্ভাবনাও দেখা গেছে ভোটের রাজনীতিতে, আবার তার ঝুঁকিটাও বাড়ছে। তো সেখানে আমি মনে করি ওই দল ব্যানের দাবিটা জামাতের কাছ থেকে আসাটা খুবই দুঃখজনক। এই বিষয়ে জামাতের নেতৃবৃন্দ অবশ্যই সুবিবেচনা করা উচিত। জি, ধন্যবাদ। তারেক, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর শুরু থেকেই এনসিপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছিল, নানা কাণ্ড ঘটিয়েছেন তাদের নেতাকর্মীরা, এবং এমন অবস্থা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের একজন যুগ্ম সদস্য সচিব দল থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। জানতে চাই যে একটি দল 1 বছরও হয়নি যাদের প্রতিষ্ঠা আত্মপ্রকাশ হয়েছে, এই অল্প সময়ের মধ্যে তারা এত বিতর্কিত কর্মকাণ্ডে কেন জড়িয়ে পড়ছেন? এনসিপি রাষ্ট্রের যে সুযোগ সুবিধা অনুকম্পা পেয়েছে এটাকে ওরা কাজে লাগাতে পারলো না, এবং তারা নিজের ভাগ্য বদলানোর চিন্তা করলো, শুধু টাকা দরকার, আরও টাকা দরকার। এবং এখানে যারা সাহসী সৎ মানুষ তাদের ওইভাবে অবস্থান নাই, তারা দুর্বল অবস্থানে আছে এনসিপির ভিতরে। আপনি দেখেন যে তমা নামের একটা মেয়ে গ্রেপ্তার হলো, মুক্তিযোদ্ধা ফজলু সাহেব, তাকে আপনার কাউয়া কত নোংরা নোংরা কথা বলে স্লোগান দিল। এই মেয়েটা কিন্তু চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়েছে। মানে মেয়েটা হলো ওদের ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত, বাকশাস বৈষম্য বিরোধী। এই মেয়েটাকে কিন্তু এখনও বহিষ্কার করেনি, এরা এখনও বহিষ্কার করেনি। অথচ নারীদের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদেরই আরেকজন নারী নেত্রী শিরিন, অ্যাডভোকেট শিরিন আক্তার নরসিংদীর, তাকে বহিষ্কার করছে, তাকে অব্যাহতি দিছে। তো ওদের তো তুষারকে দরকার, ওদের অ্যাডভোকেট শিরিনকে দরকার না। তো এটাই হলো বিষয়। তারা ঘরোয়া দেখি যে ওই যে নীলা ইসরাফিলের কথা বলছেন। না, নীলা ইসরাফিল তো আলাদা বিষয়, আচ্ছা, আলাদা বিষয়। আমি অ্যাডভোকেট শিরিনের কথা বলতেছি। অ্যাডভোকেট শিরিন আপনার হলো তাদের দলে যে বিভিন্ন জায়গায় নারীদের হ্যারাসমেন্ট হচ্ছে, এই হ্যারাসমেন্টের বিষয়ে দলের অভ্যন্তরীণ ফোরামে প্রতিবাদ করে। এই প্রতিবাদগুলোর একটা স্ক্রিনশট বাইর হয়ে আসছে। বের হয়ে আসার প্রেক্ষিতে তাকেই দল থেকে অব্যাহতি দিচ্ছে। যে কিনা অন্যায়ের প্রতিবাদ করতেছে তাকে দল ধারণ করছে না, তাকে অব্যাহতি দিচ্ছে। অথচ তারা তুষারদেরকে ফিরায় আনতেছে। এইখানেই আমার প্রশ্ন যে ওরা তো ভালোকে ধারণই করে না, ওরা তো ন্যায়কে ধারণ করে না, তাহলে ওরা বড় হবে কিভাবে? অন্যায় দিয়ে আপনি শক্তিশালী হবেন, জুলুম করবেন, মানুষকে মিথ্যা মামলা দেবেন, হয়রানি করবেন, এগুলো চলতেছে। তো এই দেশের মানুষের ভালোবাসা যেমন এনসিপি পাইছিল, মানুষ স্বপ্ন দেখছিল, তেমনি বদদোয়াও দিচ্ছে। মানুষ বদদোয়া দেবে না, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা দেবেন। মানুষ কেউ কি টাকা এমনি এমনি দেয় নাকি? মানুষ 10টা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, পেরেশানি হয়। আপনি সেখানে একজনের কাছ থেকে 20 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, মানুষ টাকা বেশি হয়ে গেছে নিচ্ছে, তাদের প্রয়োজন নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা অ্যাকোয়ার করছে। অথচ সেই টাকাগুলো যদি দলে আজকে ব্যয় করতো, তাহলে তাদের দলটা কত বড় হয়ে যেত। তারা যে উঠান বৈঠক করতেছে বিভিন্ন এলাকায়, এদের তুষার উঠান বৈঠকে যাচ্ছে। এই তুষার তো একটা খারাপ মানসিকতা লালন করে একটা মানুষ। এই ব্যক্তিরা এনসিপি কীভাবে একটা উঠান বৈঠকে পাঠায় বলেন? সে এই একটা উঠান বৈঠকে কতগুলো নারী থাকে, তাহলে এই উঠান বৈঠকে তুষারের মতো তারা ব্যক্তিকে পিক করছে। তাহলে এই যে তাদের সামগ্রিক আচরণ, এই আচরণগুলো কারণে তারা মানুষের বদদোয়া পায়। আচ্ছা তারেক, এই ঘটনাগুলোতে তো আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে ছোটোখাটো ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তা কেন মানে জিরো টলারেন্সে যাচ্ছে না এইসব বিষয়গুলো? এনসিপির যারাই বিভিন্ন জায়গায় ক্রাইম করছে, এরকম ক্রাইম যদি ধরতে থাকেন তাহলে এনসিপির বড় বড় নেতা, ছোট ছোট নেতা সবাইকে গ্রেপ্তার করতে হবে। একবার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকেই বিভিন্নভাবে অন্যায় সুবিধা নিচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে, পীড়া দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, নানাভাবে। এই পুরো চক্রটাই না মানে পুরোটা সময় শুধু টাকা দরকার এদের, এরকম একটা অবস্থা। আপনি কারে বাদ দিবেন? এদের যে সদস্য সচিব আক্তার, এই যেই নারী নেত্রীর কথা বললাম, অ্যাডভোকেট শিরিন আগে আমাদের সংগঠনে ছিল। তার সন্তানের মানে যুবলীগের ওরা মাথায় কোপ দিয়ে ফাঁক করে দিছে। তাকে চায়নায় পাঠালাম আমরা, সেখান থেকে থাইল্যান্ডে পাঠালাম, সরকারের খরচে না, সুস্থ হয়ে ফিরে আসছে। এবং উনিও নিজেও আক্রান্ত। এই মহিলাকে আমরা আসিফ নজরুল স্যারকে বললাম, স্যার একজন জুলাইয়ের ভুক্তভোগী নারী আছে, তাকে পিপি বানান। আক্তার কি করলো? টাকা নিয়ে অন্য একজন মহিলাকে পিপি বানানোর জন্য সুপারিশ করলো, অ্যাডভোকেট শিরিনের নাম বাদ দিয়ে। কিন্তু আমরা গিয়ে তাকে আবার স্যারকে বললাম, স্যার উনি জুলাইয়ের একজন ভুক্তভোগী মানুষ, তাকে আপনারা একটু সম্মানিত করেন। তো সেই অনুযায়ী তাকে সম্মানিত করছে। আক্তার তার নাম কাইটা দিয়া যখন অ্যাডভোকেট শিরিন যখন পিপি হয়ে গেলেন একজন ভুক্তভোগী কোটায়, তখন
অ্যাডভোকেট শিরিনকে মেসেজ দিছে, ম্যাডাম আপনার পিপি হওয়ার কাজ হয়ে গেছে, অথচ সে নামটা কাটিয়ে দিছে, বুঝছেন? সে নামটা কাটিয়ে দিয়ে আবার শুভেচ্ছা জানাচ্ছে আপনার কাজটা হয়ে গেছে, এবং তার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করছে, 50 লক্ষ টাকা দাবি করছে। পরবর্তীতে সে তার পিএসকে পাঠাইছে, শিরিন আপা তাকে 1 লক্ষ টাকা দিছে। 1 লক্ষ টাকা পাইয়া রাগে তাকে বলছে, আপা আমরা যেরকম পিপি বানাইতে পারি পিপি কাটতেও পারি। এটা হলো এনসিপির সর্বোচ্চ একজন নেতার কথা। তাহলে আপনি যদি গ্রেপ্তার করেন তাহলে আগে আক্তারকে গ্রেপ্তার করতে হবে, নাহিদকে গ্রেপ্তার করতে হবে, আপনি কয়ডারে বাদ দিবেন? এনসিপি তারা এখন যেটা সবচেয়ে বড় যে ক্রাইসিস এই সোসাইটির, মিথ্যা মামলা দিয়ে। আমি একটা জিনিস দেখাই, দেখেন, হ্যাঁ, একজন প্রবাসী ভাই, উনি তুরস্কে থাকে, মাঝে মাঝে আমেরিকায় থাকে, উনি আমেরিকান সিটিজেন, ঠিক আছে? তো এই আমেরিকার সিটিজেন যে প্রবাসী ভাই, তো উনি 6 জুলাই দেশ ছেড়ে চলে যান, ঠিক আছে? এবং বাংলাদেশে আসেন হলো 26 জুনে আসছিলেন, 26 জুনে আসলেন, 6 জুলাই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, এবং এরপরে আবার 21 ডিসেম্বর 2024 আসলেন। তার মানে 6 জুলাই থেকে 21 ডিসেম্বর পর্যন্ত সে বাংলাদেশে ছিল না, ঠিক আছে? এই জুলাই গণ অভ্যুত্থানে এনসিপির ছেলে পেলে এই প্রবাসী ভাই, ওনার নাম হলো মিরন ভাইয়ের নামে মামলা দিয়েছে যে সে হলো হত্যা মামলার আসামি, অথচ 6 জুলাই থেকে 21 ডিসেম্বর পর্যন্ত সে দেশেই ছিল না 2024-এর। এই যে দেখেন, আমি এই যে অ্যারাইভাল রিপোর্ট সহ সব এখানে আছে, আমি ফেসবুকে পোস্ট করছি, মানে 3 ঘন্টাও রাখতে দেয়নি সরকার, এই পোস্ট অটোমেটিক গায়েব হয়ে গেছে। এত ভয় পাচ্ছে কেন মিথ্যা মামলা দিয়ে? এই বিচারটা করবে কিভাবে? এই গণ অভ্যুত্থান কথা বলে না, গণ অভ্যুত্থানের বিচার করবে কিভাবে? এরা তো মানুষের অভিশাপ নেবে। আর এই বিচারের দায়িত্ব পাইছে হলো জামাত, হ্যাঁ, জামাতের বিচারকরা এখানে আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালে বসে আছে। আর হলো চিফ প্রসিকিউটর, সে হলো জামাতের, এখন এবি পার্টি করে, আগে জামাতের ছিল, এখন এবি পার্টি করে, এবং এইখানে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে হলো জামাতের আইনজীবীরা, শিশির মুনিরের ল ল্যাব। এই যে আইজিপি মামুনের কথা বলেন, আইজিপি মামুন, এই আইজিপি মামুন আপনার হলো শিশির মুনিরের বাড়ির পাশে বাড়ি, একই এলাকায় বাড়ি। এই আইজিপি মামুনকে রাজসাক্ষী বানানোর জন্য উদ্যোগ নিয়েছে শিশির মুনির। এখন আইজিপি মামুন, শেখ হাসিনা যতটুকু গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত, আইজিপি মামুন কি তার চেয়ে কম জড়িত? আইজিপি মামুন বলতে পারতো না আমেরিকার পুলিশের মতো যে আমি আপনার আদেশ মানব না, ছাত্রদের হত্যা করব না? আইজিপি মামুন তো সেটা করেনি। এখন যে প্রধান খুনি, সেই প্রধান খুনিকে আপনি রাজসাক্ষী বানাইছেন শেখ হাসিনার গণহত্যা প্রমাণ করার জন্য। শেখ হাসিনার গণহত্যা প্রমাণ করার জন্য আইজিপি মামুনের রাজসাক্ষী হইতে হবে, তার সাক্ষীতে হলো শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে হবে। এইগুলো নাটক চলতেছে। এই জন্যই বলছিলাম যে এখানে এমন একটা বিচার চলতেছে, বিচারক হলো জামাতের, চিফ প্রসিকিউটর সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের, আবার হলো আসামি পক্ষের আইনজীবী সেও জামাতের। এটা বিচার না, এটা জামাতিকরণ, একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়ে গেছে এটা। জি, শামীম উদ্দিন পাটোয়ারি, আমি আপনার কাছে একই প্রশ্ন করতে পারি যে বিচার প্রক্রিয়া একটা জামাতের বলয় তৈরি হয়েছে, আপনি কি বলবেন? চিফ প্রসিকিউটর যিনি আছেন তাজুল সাহেব, উনি ভালো মানুষ, কিন্তু উনি তো জামাতের লয়ার ছিলেন। উনি যে ট্রাইব্যুনালে লয়ার ছিলেন ডিফেন্সের, এখন ওই ট্রাইব্যুনালেই উনি প্রসিকিউশন সাইডে চলে আসছেন। এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, ডেফিনেটলি কন্ট্রাডিক্টরি হয়। ওই মামলাগুলো আবার আসতে পারে, ওই মামলাটার বিষয় আসতে পারে। আর টোটাল মামলা দিয়ে বাংলাদেশে একটা বিশাল চাঁদাবাজি হয়ে গেছে। একটা কমিশন রিপোর্ট হওয়া উচিত যে মামলাগুলো দিয়ে কী পরিমাণ চাঁদাবাজি হয়েছে। মামলার নাম কাটিয়ে দেওয়া হবে, নাম ইনক্লুড করা হবে, জামিন হবে, সব মিলিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি হয়েছে। এবং যেটা হচ্ছে যে শহীদ হয়েছে যারা, মারা গেছেন তারা, তাদের আত্মা কষ্ট পাচ্ছে, কারণ এই চাঁদাবাজির কারণে মামলাগুলো এমনভাবে ক্রাফট করা হয়েছে, এমনভাবে ড্রাফট করে হয়েছে, সেখানে ন্যায় বিচার সম্ভব না। 64 জেলার আসামি একটা মামলার মধ্যে দেওয়া হয়েছে। তো যাত্রাবাড়িতে একটা হত্যা হয়েছে, 64 জেলার লোক দেওয়া হয়েছে, এবং ধনাঢ্য ব্যক্তিদের নাম বেছে বেছে দেওয়া হয়েছে, ওদের কাছে টাকা নেওয়া হবে, এরকম ঘটনা ঘটেছে। যেহেতু আমি আইনজীবী, আমিও জানি। তো সেই সমস্ত মিলিয়ে যেটা ঘটলো, যারা এই বিপ্লবটা করলো, আন্দোলন করলো, অভ্যুত্থান করলো, কেউ এটা বিপ্লব বলে না, কারণ এখানে মিনস অফ প্রোডাকশন চেঞ্জ হয়নি, বাট একটা ম্যাসিভ আপরাইজিং হয়েছে। সেটার যারা হিরো ছিল, তাদের সেই হিরোইজমটা তারা ধরে রাখতে পারলো না। তারা যদি ক্লাসে ব্যাক করতো, 2 বছর পরে আবার একটা পট পরিবর্তনে একটা ব্যর্থ সরকারকে হতো, তাদেরকে সবাই ডেকে এনে বসাতো। তারা ইমিডিয়েটলি মন্ত্রী হলো, অ্যাডভাইজার হলো, বড় বড় পদে চলে গেল, সরকারি প্রোটোকল নিল, সার্কিট হাউসে গেল, এবং তারা সরকারের অংশ হয়ে গেল। সরকারের দায় পুরো তাদের ঘাড়ে চলে আসলো। সরকারের সমস্ত ব্যর্থতার দায় আনুপাতিক তাদের ঘাড়ে চলে আসতেছে। আর এদেশের মানুষ অলওয়েজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যখন আপনি এস্টাবলিশমেন্টের পার্ট হবেন, তখন আপনি আর জনগণের পার্ট হতে পারবেন না। খুব কঠিন এদেশে এটা। আরেকটা হচ্ছে 71, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার চেতনা,
এটা কিন্তু একটা বিশাল বড় আবেগের জায়গা, হয়তো বা একদম নতুন জেনারেশনের কাছে না, কিন্তু আমাদের কাছে বা আমাদের পরের জেনারেশনের কাছেও, এবং এই সংখ্যাটা বিশাল যারা এটা আবেগী হয়ে যায়। আলটিমেটলি কিন্তু ৭১-এর আঘাত চলে আসবে, ৭১-এর পক্ষের শক্তি একত্রিত হবে, এবং আরেকটা মুক্তিযুদ্ধের স্বপ্ন অনেকে দেখতে পারে, মানুষের মধ্যে এই ধরনের কথাবার্তা আসবে। ট্রাফালগার স্কোয়ারে আওয়ামী লীগ যে বিশাল মিছিল করলো, ওটা ওই যে ওই ৭১ আঘাত হচ্ছে ওই সেন্সেশন থেকে এই মানুষগুলো নেমেছে। এই মানুষগুলোর মধ্যে অনেকেই ছাত্র হত্যার বিরুদ্ধেও নেমেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে। ছাত্র হত্যার বিরুদ্ধে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিল, তারা এখন আবার আওয়ামী লীগের পক্ষে নামছে। এবং পৃথিবীর ইতিহাসে আপনি ফ্যাসিস্ট বলেন, দোসর বলেন, গালি দেন, পৃথিবীর ইতিহাসে কি এমন হয়েছে এরকম পতন হয়ে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে তার দল আবার ইউকেতে বা ইউএসএতে এত বড় মিছিল করে? তো সমীকরণগুলো কখনোই সহজ হচ্ছে না, এবং সমীকরণগুলো সরকারও সহজ করছে না, সরকারও জটিল করছে। তো এই জটিল সমীকরণ থেকে রাষ্ট্র তো বাঁচাতে হবে, দেশ তো বাঁচাতে হবে। সেখানে আমি মনে করি সকলকে নিয়ে একটা ঐক্যমত সৃষ্টি করা উচিত। জামাত বা যারা আমাদের ব্যান চাচ্ছে, তাদের এই ব্যানটা হচ্ছে অনৈক্য সৃষ্টির আরেকটি নিদর্শন। তো আমরা আর কত অনৈক্য চাই, কত অনৈক্য হলে আচ্ছা, শেষ পর্যন্ত আমি একটু জানতে চাই যে শেষ পর্যন্ত যদি আপনারা ব্যান হয়েই যান, তাহলে নির্বাচনের অঙ্কটা আপনাদের কাছে কেমন হবে? আমার ব্যক্তিগত অভিমত, জাতীয় পার্টিকে ব্যান করে একটা নির্বাচন পরিপূর্ণভাবে করা সম্ভব না, নানা কারণে। এবং সেই নির্বাচনের পরে যে সরকার, সে সরকারও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। থাকতে গেলে তাকে বহু মানুষ মারতে হবে, বহু মানুষ। কেন একটা সরকার বহু মানুষ মারবে? কেন একটা সরকার বহু অভ্যুত্থানকে দমন করবে, ক্রাশ করবে? এবং আরেকটা সমস্যা আছে, শেখ হাসিনার আমলে পুলিশ তার কথা শুনতো, গুলি করেছে, অনেকে করেছে। এখন কিন্তু পুলিশ গুলি করার পরিণতি দেখেছে, প্রশাসন কিন্তু পক্ষপাতিত্ব দেখেছে। এখন চাইলেও একটা সরকার ম্যাসিভ আন্দোলন দমন করতে পারবে না, দানা বাঁধবে। তখন কি হবে? তখন সরকার ইসলামিস্টদের নামিয়ে দেবে, এই সরকার বা পরবর্তী সরকার। তখন একটা যুদ্ধ হবে, ইসলামিস্ট ভার্সেস আদার্স, ইসলামিস্ট ভার্সেস ৭১, অযাচিত একটা যুদ্ধ। সেই যুদ্ধটা তো অ্যাভয়েড করতে হবে। যুদ্ধ একটু যোগ করি, ধরেন আপনারা ব্যান হয়ে গেছেন, আপনাদের কি সেই সক্ষমতা আছে আবার আন্দোলন করে ফেরত আসার, অথবা হচ্ছে নিজেদের অধিকার আদায় করে নেওয়ার জন্য? দেখুন, আমাদের এই মুহূর্তে তো রুল অফ ল, আইনের শাসন একদমই ফ্রাজাইল। সেখানে আমরা অধিকার নিয়ে কথা বলতে পারবো, আদায় করার ব্যাপারে আমরা সন্দিহান অবশ্যই। কিন্তু আমি মনে করি এই ধরনের ব্যান সিস্টেম দীর্ঘদিন বাংলাদেশে থাকবে না। আমরা ফিরে আসবো, ব্যান করলে খুব দ্রুত ফিরে আসবো, এবং সে ফিরে আসাটা হয়তো আরও বড় আকারে আসবো, আরও বড় হবে। বলা হতো না, সামনের ফাগুনে আমরা হব দ্বিগুণ। তো আমাদেরকে ব্যান করলে আমরা আরও শক্তিশালী হব, আরও জনপ্রিয়তা বাড়বে, আরও সহানুভূতি বাড়বে, এবং আমাদের রাজনীতির পথ খুলবে। তবে আমি মনে করি এই সরকার তো ব্যান করার জন্য আসেনি, এই সরকার নির্বাচন করতে আসছে। সরকার করবে নির্বাচন, সরকারের কাছে আপনি দাবি করবেন সুষ্ঠু নির্বাচন, আপনি দাবি করছেন ব্যান। এই সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে ক্লিয়ার মেসেজ দিতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন উনি চান, একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে কোনো ব্যান হবে না। তো আমি মনে করি সেক্ষেত্রে এই ইন্টারিম গভর্নমেন্ট হেজিটেন্ট, অ্যাজার্টিভ না, আচ্ছা ফ্লুইড। আপনাদের এত ভয় পাওয়ার কারণ কি আসলে? আমাদেরকে, হ্যাঁ, জাতীয় পার্টিকে ভয় পাওয়ার কারণটা কি, যে আপনাদেরকেই কেন বারবার ব্যান করার আমাদেরকে দাবি? আমি মনে করি আমাদেরকে ব্যান করার দাবি দিয়ে বিএনপিকে প্রেসারে রাখা হচ্ছে। কারণ আমরা যদি না থাকি, তখন প্র্যাকটিক্যালি জামাত যদি বলে ভোটে যাব না, তাহলে ভোট হবে না। জামাত যদি বলে আমাকে ১২০টা আসন দাও, বিএনপি তাই বাধ্য হবে। জামাত যা বলবে তাই শুনতে বাধ্য হবে, কারণ তখন আর কোনো ফ্লুইড থাকলো না, কোনো এলিমেন্ট থাকলো না। এলিমেন্ট দুটা, বিএনপি অ্যান্ড জামাত। তো তখন সেটা বিএনপিকে চাপে রাখার জন্য আমাদেরকে ব্যান করার কথা বলা হচ্ছে, আমার ধারণা। আরেকটা হচ্ছে, আমাদের ভোটার একসময় 16%, 18% ছিল 96 সালে, এবং সেই 16% ভোটার যদি কখনো আমাদের কাছে ব্যাক করে, আমরা অফিসিয়াল বিরোধী দল হতে পারি। তো জামাতের মনে হতে পারে যে এত কিছু করার পরে যদি আবার জাতীয় পার্টি বিরোধী দলের সম্ভাবনা থাকে, তাহলে আমরা কি আন্দোলন করলাম। বাট আপনি যদি গণতন্ত্র মনে হন, এরকম ঝুঁকি তো নিতেই হবে। আবার আমরা যে বিরোধী দলই হবো এমন কোনো নিশ্চয়তা আমরাও তো দেখি না, এটা একটা আলোচনা। তো আমরা মনে করি গণতন্ত্র মানেই হচ্ছে ভোটের রেজাল্ট মেনে নেওয়া। আমাদের ভোটের রেজাল্ট অনেক খারাপ হতে পারে, আমরা কিন্তু প্রস্তুত, আমরা অনেক খারাপ করতে পারি ভোটে,
কিন্তু এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কি করার আছে যদি সুষ্ঠু ভোট হয়। এই জন্যই কি তারা পিআর চাচ্ছে, যে পিআরে এমন কিন্তু বলা হচ্ছে যে অন্তত একবারের জন্য হলেও পিআর দেয়া হোক? টু বি অনেস্ট, পিআর হলে জাতীয় পার্টির কোনো ক্ষতি নেই। জাতীয় পার্টি পিআর হলে খুবই কমফোর্টেবল ভোটিং পজিশনে থাকবে নানা কারণে, কিন্তু যেটাতে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না সেটা আপনি কেন চাপিয়ে দিবেন? এটা তো ভুট্টো সাহেবের কথার মতো হয়ে গেল, আমি ভোটে হেরেছি তো কি হয়েছে, আমি পশ্চিম পাকিস্তানের অবিসংবিত লিডার, আমাকে রাষ্ট্র পরিচালনা অর্ধেক দিতে হবে, সে ৭১-এর মতো। তো এখন জামাত বলছে যে বিএনপি মানে না তো কি হয়েছে, আওয়ামী লীগ মানে না তো কি হয়েছে, জাতীয় পার্টি মানে না তো কি হয়েছে, আমি তো মানি, তাহলে আর দিতে হবে। জি, ধন্যবাদ। তারেক, আপনার আগের যে দল ছিল গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ থেকে কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলা হয়েছে এবং তারা কিন্তু মামলাও করেছেন। মামলা করার পর আমি প্রশ্ন করতে চাই যে বারবার কাকরাইলে যে কেন এই হামলা করা হবে, কেন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে, কাকরাইলে যে কেন এই দাবি তুলতে হবে? তারা তো যমুনায় যেতে পারতেন। জি, অনেক ধন্যবাদ। প্রথমত জাতীয় পার্টির নিষিদ্ধের যে প্রোগ্রামটা তাদের ছিল, যে ব্যানারটা ছিল, আপনারা খুব ভালো করে ওই পুরোটা সেশন দেখবেন যে ব্যানার জাতীয় পার্টি হলেও বক্তব্যের উপাদান অন্য কিছু ছিল। যেমন বক্তব্যের উপাদান ছিল তৌহিদ আফ্রিদি, বক্তব্যের উপাদান ছিল মাই টিভি, এই বিষয়গুলো। তো আমার কাছে এটা মনে হয়েছে যে মাই টিভির ঘটনাকে তো আর মাই টিভির ব্যানার লাগাই প্রোগ্রাম করতে পারবে না, ওটা তো বলবে যে নুরুল হক নুররা মাই টিভির মালিকানা নেওয়ার জন্য বা মালিকানা নিয়েছে সেটা রক্ষা করার জন্য প্রোগ্রাম করতেছে। তো আমার কাছে এটা মনে হয়েছে যে জাতীয় পার্টির বিরুদ্ধে একটা ব্যানার লাগায়ে মাই টিভির পক্ষে কথাবার্তা বললো, এরকম আমার কাছে লাগছে যেটা। ঠিক আছে, এটা। আর এখানে জাতীয় পার্টি তো একটা দুর্বল, এটা মারা এখন বৈধতা আছে। ঠিক আছে, ওই জায়গা থেকেই তারা একটা অ্যাটেম্প্ট নিচ্ছে আর কি। তো আমরা এটা সমর্থন করিনি আমাদের জায়গা থেকে। আমি জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ একটা নিরীহ দল হিসেবেই জানে। শামীম হায়দার পাটোয়ারি, একটু জানতে চাই যে নির্বাচনের বাকি তো আর মাত্র ৪ মাস, এই অল্প সময়ের মধ্যে যেহেতু নির্বাচন বাকি, বেশি সময় নেই, তাহলে যুগপৎ আন্দোলন করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে, এমন কোন উদ্দেশ্য আছে কিনা? নির্বাচনটা না হলে জামাত এনসিপির কোনো অসুবিধা নেই। এনসিপি একটা সাম্রাজ্য করে ফেলছে, সেই সাম্রাজ্য তাদের কন্টিনিউ হবে। জামাত একটা প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করে ফেলছে, সেটা কন্টিনিউ হবে। নির্বাচন না হলে তারা মোটেও আপসেট না, তারা নির্বাচনের ব্যাপারে ফেব্রুয়ারিতে খুব আগ্রহীও না। তবে সেই জন্য তারা একটা এমন কিছু বলছে যে যেন নির্বাচনটা না হয় বা পিছিয়ে যায়। আপনি এটা বলেছিলেন যে আমরা প্রতিবাদ করি নাই, দেখেন 2014 সালে কিন্তু আমরা ভোট বর্জন করেছিলাম, আমাদের বিশাল অংশ 270 জন সহ। আমিও করেছিলাম, জিএম কাদের করেছিল, এরশাদ স্যার করেছিল। জিএম কাদের ওই পার্লামেন্টে ছিল না, এবং আমি ছাত্র হত্যার সময় টক শোতে ব্যাপকভাবে ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলি, অনেক রেকর্ড আছে। 4 তারিখে বলেছি শেখ হাসিনাকে কালকে আপনার পদত্যাগ করা উচিত, সংসদ ভেঙে দেওয়া। জিএম কাদের সংসদে আন্দোলনের শেষ পর্যায়ে না, এর আগেও আমরা বলেছি 16 তারিখ থেকেই বলেছি আমরা, কারণ 36 দিনের আন্দোলন আপনার শুরু থেকেই তো করা উচিত। শুরু থেকেই আমরা করেছি, আমার অনেক ভিডিও আছে। আমাদের সেই সময় ছাত্র সমাজের মামুন, বিশেষ করে দিচ্ছি, ছাত্র সমাজের মামুন সে সময় আন্দোলন করেছে টোটালি ছাত্র সমাজের। আর আপনি বলছেন আমরা 45 দিন করিনি, আর বাকি যারা আছে তারা ওই 45 দিনই করেছে। তারা এর আগে ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের পদ নিয়েছে, সুবিধা নিয়েছে, তারা ছাত্র শিবিরকে পিটিয়েছে, আমরা তো পিটাইনি। তো যখন আপনি যে সময়টা বলছেন আমরা প্রতিবাদ করি নাই, ওই সময়ে অনেকেই ছাত্রলীগে ছিল। আমরা কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগে ছিলাম না। গুপ্ত থাকেন আর কৌশল হিসেবে থাকেন, যেটাই থাকেন, ছিলেন তো, আমরা আমাদের দলীয় অবস্থানে ছিলাম। 45 দিনের প্রতিবাদ আপনাকে 45 বছরের ম্যান্ডেট দিয়ে দিবে, দেশের মালিকানা দিয়ে দিবে? দেশ তো সবার। এই সবার কনসেপশনটা আওয়ামী লীগ হারিয়ে ফেলেছিল শেষের দিকে, আর প্রথম থেকেই এরা হারিয়ে ফেলেছে সবার কনসেপশনটা। বিজয়ী শক্তি দেশে রুল করবে, দেশটা আগে এক গ্রুপ ভাবতো আমাদের বাবার, এখন আরেক গ্রুপ ভাবছে তাদের বাবার। দেশটা তো সকলের বাবার। দেশটা আসলে কার বাবার, একটু আমি আপনার কাছে জানতে চাইবো, দেশটা আসলে কার বাবার? তারেক, আচ্ছা, দেশটা কারো বাবার আগে আমি বলি, 24-এর গণ অভ্যুত্থানে আমার সাথে ছাত্র সমাজ, জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, তারা আমার আশেপাশে ছিল, আমরা দেখেছি, আমরা একসাথে আমরা আন্দোলন করছি। আমার প্রশ্ন যেটা হলো যে সার্জিস মানে এই আন্দোলনের 7 দিন আগেও জয় বাংলা স্লোগান দিয়ে বাট সে আন্দোলনে আইসা হিরো হয়ে গেছে। আমার কথা হলো ছাত্র সমাজের, জাতীয় পার্টির ওই যে মামুন ভাই সহ যারা ছিলেন, তারা এই আন্দোলনে একইভাবেই ছিলেন, তারা কেন ভিলেন এখন? ঠিক আছে, হ্যাঁ, সার্জিসরা হিরো হয়ে গেল, এরা কেন ভিলেন? এরা তো গণ অভ্যুত্থানের অংশ ছিল, তাই না? আমরা উল্টা জামাতকে আমাদের পাশে পাই নাই ওইভাবে।
ঠিক আছে, জামাত, ছাত্র শিবির তারা মানে ছিল না, আশেপাশেও ছিল না। তারা আসলে তাদের অনেক বড় ফোর্স হতে পারে, বাট এরা কোনো সাহসী একটা ফোর্স না। এরা হলো ব্যবসায়িক কমিউনিটি। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে পাশাপাশি থেকে ব্যবসা করছে, সম্পদ বানাইছে, সব তারা ভালো ছিল এবং তাদের কোনো সমস্যা হয়নি। তাদের নেতা একজন বলতেছে না যে 17 বছর আমাদের গায়ে আঁচড় লাগেনি। তো যারা এটা বলে তার মানে কি, আঁচড় কেন লাগেনি? আমার গায়ে তো আঁচড় লাগছে। তাহলে তোমার সাথে আমার পার্থক্য হলো তোমার গায়ে আঁচড় লাগেনি, আমার গায়ে আঁচড় লাগছে, তাই না? যারা একসময় এই সরকারের পক্ষে ছিল অথবা গুপ্ত অবস্থায় ছিলেন, আপনি যদি যেটাই মনে করেন কিনা, গুপ্ত অবস্থায় থেকেও তো তারা নিজেদেরকে এখন আবার হিরো ভাবার কারণটা কি? সেটাই আমার ডাকসু নির্বাচনের ক্ষেত্রে খুবই কষ্ট লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুতে যারা প্রতিবাদী মানুষ ছিল তাদেরকে অসম্মানিত করেছে। যেমন বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের, সে অনেক কষ্ট করছে, জেল জুলুম, কত কষ্ট, মোদি বিরোধী আন্দোলনে আটক হলো, তাদের চোখে মরিচ দিয়ে দেওয়া হলো, পায়ে ঘা হয়ে গেছে জেলখানায় থাকতে থাকতে। এই মানুষটাকে 136টা ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হ্যাঁ, একটু আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে দেশটা আসলে কার বাবা, ওটাই বলতেছি। একইভাবে আবিদকে অল্প কিছু ভোট দিছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন সংগ্রাম ত্যাগীদের তো মূল্যায়ন করলো না। হ্যাঁ, আবিদ হারছে, মোল্লা বিন উমামা হারছে, সাদিক জিতছে। এখন সাদিক জিতলো বা সাদিক সব ভোট পেয়ে গেল, তাই মানে কি তাকে আমি আবিদের মর্যাদা দেব বা তাকে আমি বিনিয়ামিন মোল্লার মর্যাদা? সে জিতছে তো আমার কি, সে আমার কাছে রেসপেক্টেবল না। এই শিক্ষার্থীরা তাদেরকে ক্যান্টিনে খাওয়ার বিনিময়ে ভোট দিছে, চাঙ্কার ফুলে দেয় খাওয়াইছে, ভোট দিছে, ফিল্টার লাগাই দিয়ে ভোট দিছে। ক্যাশ টাকা দিয়ে ভোট নেওয়া আর হলো খাওয়াইয়ে ভোট নেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? ধন্যবাদ। বাবার কথা বলছিলেন। দেশটা আসলে বাবার এখন আমাদের এই পর্যায়ে চলে গেছে। দেশ আগে শেখ হাসিনার বাবার ছিল, এখনও কারো বাবার। আবার এখন দেখা যাচ্ছে দেশ হলো সন্তানের আর ক্ষমতা হলো বাবার। এরকম দেখছেন আমাদের নাহিদ ভাইয়ের তার বাবা, আসিফ মাহমুদের বাবা, তারা ক্ষমতা নেয়। আগে ছিল যে বাপে ক্ষমতায় আছে, বেটা মাস্তানি করে বেড়াইতো, আর এখন হলো বেটা হলো ক্ষমতায়, বাপে মাস্তানি করে বেড়ায়। এই হলো পার্থক্য। জি, ধন্যবাদ। শামীম হায়দার পাটোয়ারী, এই যে আজকে যে যুগপৎ আন্দোলন শুরু হবে বা শুরু করবেন, এই যে পিআর, তারা বলছেন যে পিআর তাদের একটা দাবি, পিআরের নির্বাচন। তো পিআরের মানে সমাধান রাজপথে হবে কি না, মানে রাজপথেই কেন পিআরের সমাধান চাচ্ছেন তারা, এবং এটা বাস্তবায়নের জন্য আলোচনার টেবিল তো আছেই। যখন আলোচনার টেবিল চলছে ঠিক তখনই আন্দোলনটা চলছে প্যারালাল। এটা দুঃখজনক। নেলসন ম্যান্ডেলা তার ওয়াইফ উইনি ম্যান্ডেলাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন এই কারণে, কারণ উনি যখন হোয়াইটদের সাথে নেগোসিয়েশন করছিলেন তখন উইনি ম্যান্ডেলা অস্ত্র হাতে আর্মি ড্রেস পরে একটা বক্তব্য দিয়েছিলেন। আমাদের ছাত্র সমাজের বর্তমান সাধারণ সম্পাদক আরিফ, ও ওই সময় আন্দোলনে জেলে ছিল, ওর বিরুদ্ধে মামলা হয়েছিল, জেলে ছিল, আন্দোলনের পরে ওর জামিন হয়েছে। তো আমাদেরকে এখন বলা হচ্ছে দোষর। আমরা তো এটার কারণ হচ্ছে তারা একটা নির্বাচনী ছকে আগাচ্ছে এবং দেশের দখলদারিত্বের একটা ছকে আগাচ্ছে। সেই ছকের মধ্যে যদি মিলে যায় ওই দল থাকবে, মিলে না গেলে ওই দল থাকবে না। এই আমলে আমরা কিছু মিছিল ছিল, আমার ঢাকা ভার্সিটিতে বড় হয়েছি আমি, বাবা ঢাকা ভার্সিটির শিক্ষক ছিলেন। 1, 2, 3, 4 কি ভয়ঙ্কর একটা মিছিল, ছাদের ওপর কাউয়া, কি ভয়ঙ্কর মিছিল। তারপরে অনলাইনেও তো দেখছি যে মাকে নিয়ে, যেটা আমাদের তারেক সাহেব বললেন, নোংরা দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। একটা উগ্রতার দিকে প্রমোট করে এই সরকার এটাকে প্রশমন না করে এটাকে বাড়তে দিয়েছে। সরকারই আমি বলবো দায় এখানে, রাজনৈতিক দলগুলোও এই বিষয়গুলো সঠিক পদক্ষেপ নেয়নি। সো এই ক্ষেত্রে ডাকসু ভোটের কারণে স্বাভাবিকভাবেই জামাত শিবির অনেক বেশি উৎসাহিত। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগে যারা পলাতক ছিলেন বা আছেন তাদের ভোটের যে বিষয়টি আছে যে প্রবাসী থেকেও তারা ভোট দিতে পারবেন না। ভোট দেওয়া তো মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার না। যদি হ্যাঁ, এটা একটা আপনি খুব চমৎকার কথা বলেছেন। আপনি ভোটার হতে কিন্তু কোনো ডিসকোয়ালিফিকেশন নাই, কিন্তু আপনার প্রার্থী হতে কিন্তু ডিসকোয়ালিফিকেশন আছে। আপনি যদি পলাতক থাকেন আপনি ডিসকোয়ালিফাইড, কিন্তু আপনি ভোটার, আপনার ভোট দেওয়ার অধিকার আপনার আছে। তো আমি মনে করি আওয়ামী লীগের লোক ভোট দিবে, এটাতে বাধা দেওয়ার কোনো আইনগত কোনো প্রেক্ষাপট নাই। তবে মামলা থাকা অবস্থায় কেউ এসে ভোট দেবে কিভাবে, তার তো অনেকগুলো মামলা। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগ ভোটটাকে অবস্ট্রাক্ট করারই চেষ্টা করবে। এবং অ্যাট দ্য মোমেন্ট আমাদের পুলিশ দুর্বল, প্রশাসন দুর্বল, শুধুমাত্র জামাত শক্তিশালী। তাহলে ভোটের টোটাল দায়িত্বটা নিবে জামাত, ভোট করবে জামাত, ভিজিবল হবে জামাত। তো যখন জামাতই দায়িত্ব পালন করবে, জামাতটি নিজের হারার জন্য দায়িত্ব পালন করবে না জয়ের জন্য করবে,
সেইখানে গিয়েই দ্বন্দ্বটা লেগে যেতে পারে এবং নির্বাচনকালীন সময়ের যে সরকার থাকবে তার হাতে রক্ত লেগে যেতে পারে। সেটি খুব খুব ভয়ঙ্কর দায়িত্ব এবং আমি ভেতরের খবর বলছি, অনেকেই ওই সময়ের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন বিভিন্নভাবে। জি, ধন্যবাদ তারেক। বিএনপি সহ কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন, যতই দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের জন্য সেটাই মঙ্গল, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেটা কল্যাণকর। কারণ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিগুলো তারা রাজনীতির চাইতে অন্যদিকে বেশি মনোযোগী। জি, আমাদের আপনিও কি তাই মনে করেন কিনা, কি বলবেন আপনি, যে রাজনীতির চাইতে অন্যদিকে তারা কেন এত বেশি মনোযোগী? আমাদের জাতীয় নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয়, আমি বলছি তাহলে এই সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে নেপালের মতোই ওই দড়ি ঝুলে পালাতে হবে। এবং এটা আমি বললাম যে ছাত্র উপদেষ্টারা ওই তেনা পেঁচাইতেছে বিভিন্ন কথা বলে, এদের ওই ম্যাচুরিটি নাই যে আনরেস্ট সিচুয়েশন কীরকম। তারা তো ওই বিজয়ের সময় উল্লাস করছে, কিন্তু পরাজয়ের আতঙ্ক কেমন এরা তো ফেস করে নাই। এরা তো ওই মানে হলো ক্ষমতার বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন এরা ওটা ফেস করে নাই। ঠিক আছে, এরা ওই ফেসটা হয়েছে 28 অক্টোবরে। হ্যাঁ, 28 অক্টোবরে যেভাবে দমনপীড়ন চলছে, একসাথে 30,000 28,000 মানুষ গ্রেপ্তার করছে, এরা কিন্তু সেই পরিস্থিতি ফেস করেনি, মানে পরাজয়টা ফেস করেনি। পরাজয় কতটা খারাপ, বিএনপি তো ওই সময় 28 অক্টোবরে পরাজিত হয়েছে না, গণহারে গ্রেপ্তার, তো ওই পরিস্থিতি এরা কিন্তু ফেস করেনি। এরা জনগণ নামছে, জনগণ সহযোগিতা করছে, সবাই মিলে আমরা আন্দোলন করছি, এটা উইন উইন সিচুয়েশন আমাদের ছিল। কিন্তু পরাজয়ের যে আতঙ্ক, এরা যখন এটা ফেস করবে না তখন বুঝতে পারবেন এরা কীভাবে খেয়ে হারায় ফেলে। আজকে মজা করতেছে না যে নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা বিভিন্ন ফাঁকফোকর করার চেষ্টা করতেছে, প্যাচে এরা পড়বে। তখন এরা বিএনপি সহ যারা নির্বাচনের কথা বলছে তারা দেশকে ধারণ করে যে আমার দেশে একটা শক্তিশালী সরকার দরকার, একটা সুন্দর পার্লামেন্ট দরকার, সেখানে আপনার হলো মানে একটা টাই দরকার দেশের জন্য, একটা স্থিতিশীল অবস্থার জন্য। একটু যোগ করি যে নেপালের কথা তো আপনি বললেন যে নেপালে তো কিছুদিন আগে অভ্যুত্থান হয়েছে এবং সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সাথে সাথে কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেখানে কি কোনো সংস্কারের প্রয়োজন নেই? সব সংস্কার বাংলাদেশি প্রয়োজন? দেখেন, নেপালে যারা দায়িত্ব নিয়েছে তারা নির্বাচনের ডেটটা ঘোষণা করেছে স্পেসিফিকভাবে, কারণ তারা ক্ষমতার লোভ না করে তারা হলো স্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করছে যে আমাদের ক্ষমতার লোভ নাই, এই সময়ে আমরা নির্বাচনটা দেব। বর্তমান সরকার নির্বাচনের ডেট ঘোষণা না করার একটা অন্যতম কারণ যে তারা বিকল্প অনেকগুলো টুলস দিয়ে নির্বাচনটাকে পিছানোর একটা স্বপ্ন দেখে, আরেকটু সময় তারা থাকতে চায়, আরেকটু সময় থাকতে চায়, এভাবে তাদের আকাঙ্ক্ষাটা বাড়ছে। এই অন্যায় আকাঙ্ক্ষার কারণে দেখেন আপনার হলো ডক্টর ইউনূস সরকার যখন আসলো, এই আসার পরে তার দরকার ছিল আরেকটা দল বানানো। দলই যদি বানায় তাহলে সে সকল দলের সরকার কিভাবে? এই অন্যায় একটা আবদার, অন্যায় একটা আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের মধ্যে, তার যে নাগরিক শক্তি পার্টির সময় যে আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষাটা তিনি ওই আসিফ নাহিদদের মধ্যে দিয়ে প্রয়োগ করার চেষ্টা করছেন। এটা প্রয়োগ করতে গিয়ে ছোটো ছোটো অনেক দলকে উনি নাজুক বানায় ফেলছেন, তাদেরকে ধ্বংসের মুখে দিয়ে দিয়েছেন এবং সব ভেঙে এনসিপিতে চলে যায়। ওই যে একটা টাকা আয়ের একটা উৎস বানায় দিয়েছে, এখানে গেলে টাকা পাওয়া যায়, এখানে সদস্য হলে জেলা প্রশাসক অফিসে যাওয়া যায়, টিএনও অফিসে যাওয়া যায়। থামিয়ে দিয়ে একটু যোগ করতে চাই নেপালের বিষয়টি নিয়ে কথা বলি, যে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন তারা কিন্তু এখন ক্লাসে ফিরে গেছেন, শুধু বাংলাদেশে কেন যাচ্ছে না? তারা কিন্তু উপদেষ্টা হয়েছেন। আচ্ছা, নেপালের শিক্ষার্থীরা শুধু ক্লাসে ফিরে নাই, ক্লাসে ফেরার আগে তারা ক্ষমা চাইছে যে এই গণ অভ্যুত্থানের কারণে নাগরিকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের পরে, এই গণ অভ্যুত্থানে আমরা যারা ঘটাইছি, এখানে গণ অভ্যুত্থানের পরে গাজী টায়ার পুরাই ছারখার করে দেওয়া হয়েছে। এই গাজী কি শুধুমাত্র একটা আওয়ামী লীগের কোম্পানি? অনেক মানুষের কর্মসংস্থান না, পুরাই ছাই করে দিচ্ছেন। তাহলে এই গাজী যারা পুরাইছে তারা ভারতের দালাল না? গাজী যে পুরাইছে সে ভারতের দালাল, কারণ এই গাজী 60% টায়ার বাংলাদেশে দখল করেছিল, বাংলাদেশের কোম্পানি। গাজী যে জ্বালাইছে সে বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশের পক্ষে হলে এই কোম্পানি। আবার কি করছে, গাজী কোম্পানি এখন প্রোডাকশন শুরু করতেছে অন্য জায়গায় গিয়ে, সেখানে যেন শুরু করতে না পারে এই জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিছে। মানে ভারতীয় বাজার তৈরি করতে গিয়ে তাহলে গাজী যেন আবার টায়ার নিয়ে মাঠে না আসে, তাহলে এটা ভারতের একটা ষড়যন্ত্র না?
বলেন ভারতকে দুটো গালি দিলেই সে ভারতের বিরুদ্ধে হয়ে গেল? ভিতরে ভিতরে কী সব অন্যায় কাজ হচ্ছে আমরা কি জানি? এই গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রথম কাজ ছিল যে হলো সবাইকে সামাজিকভাবে সোশ্যালাইজ করা, সবাইকে আমাদের কাজ ছিল সবাইকে ধারণ করা। আমরা ওই ধারণটা করতে পারি নাই। আমরা সবাইকে ধারণ করি, ডক্টর ইউনূস সবাইকে ধারণ করতে পারে নাই, তিনি কিছু ছেলেপেলেকে নিয়ে তাদের উপর ভর করছেন। তো এটা তো ডক্টর ইউনূসের ক্যারেক্টার হওয়ার কথা ছিল না। ডক্টর ইউনূস কেন করলেন? অনেকগুলো স্বার্থ থাকতে পারে, অনেকগুলো পরিস্থিতি থাকতে পারে। ডক্টর ইউনূস তো পারতেন এটাকে আপনার হলো একটা স্বাভাবিক জায়গা নিতে। উনি কেন ওনার আত্মীয় স্বজনকে এখানে ব্যাপকভাবে নিয়োগ দিলেন? কেন ওনার গ্রামীণ ব্যাংকের একজন নির্বাহী অফিসারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগলো? এগুলোর উত্তর ডক্টর ইউনূস দেন না কখনো। আমাদের কাছ থেকে এই কথা শুনতে চান না। উনি কখনো আমাদের সামনে কথা শোনার জন্য আসে না, শুধু বলার জন্য আসেন, আইসেন বলে চলে যান। আচ্ছা, যে উপদেষ্টা কথা বলছেন সে তো এখন বিদেশে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। না, উনি চিকিৎসার জন্য জানি তো, সবচেয়ে তথ্যগুলো খুব মিথ্যা হয়। আপনার হলো বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা, সে ক্যান্সারের রুগী, খুব ভালো কথা। ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করেছে সে ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণ করে সে হেলথ চেক আপে গেছে। তার ক্যান্সারের চিকিৎসার জন্য সে জানে, সে হেলথ চেক আপ, রেগুলার রুটিন চেক আপের জন্য সে গেছে। আমরা অনুষ্ঠানের একেবারে উনি কি স্বাস্থ্য সেবা বাংলাদেশের মানুষকে দিচ্ছে যে উনি এখানে পরীক্ষাটা পর্যন্ত করাতে পারছে না? বাংলাদেশের অবস্থা কি? আমাদের একটা হাসপাতাল ঠিক নাই, হাসপাতালগুলো নোংরা, টয়লেটে যাওয়া যায় না, খাবারের মান ঠিক নাই, ডাক্তার সকালে আসার কথা সকালে আসে না, সকালে আসার কথা দুপুরে আসে, ডাক্তারের রুগী দেখার পরিবর্তে সেখানে ওষুধ কোম্পানির লোকগুলো ভিড় করে থাকে। আমাদের স্বাস্থ্যটা সাধারণ নাগরিকদের কোনো ভরসার জায়গায় আছে? এই গরিব মানুষের জন্য 10 টাকার জন্য একটা হাসপাতাল আছে, আর বড় লোকের জন্য এভার কেয়ার হাসপাতাল আছে। এর মাঝখানে মধ্যবিত্ত যারা যে চায় যে 5,000 টাকা ব্যয় করে আমি চিকিৎসা আমার সম্পন্ন করতে চাই, আমার এই রোগের চিকিৎসা চাই, 5,000 টাকা 10,000 টাকা ব্যয় করে কেউ সুস্থ হওয়ার কোনো সুযোগ আছে? আপনাকে হয় 10 টাকাটা দিতে হবে, অথবা আপনাকে 1 লাখ টাকা নিয়ে যেতে হবে। আপনি কোন দিকে যাবেন বলেন? মধ্যবিত্তদের বাজার জন্য কোনো অবস্থা নাই তো। একটা বছর সুযোগ পাইলো, পুরোটা সময় খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, যে কেমনে নির্বাচন হবে, কি নির্বাচন হবে, কি হবে, এতগুলো ডায়ালগ, এতগুলো মিটিং, পিআর হবে নাকি জনপ্রতিনিধি নির্বাচন হবে নাকি হাইকোর্ট ভেঙে বিভিন্ন জায়গায় দেবে, বিভিন্ন আলোচনা হলো। কই হাসপাতাল নিয়ে তো একজন আলোচনা হলো না, পুলিশ নিয়ে কোনো তো আলোচনা হলো না, বিচার পাই না আমরা ঘুরতেছি সেখানে নিয়ে আলোচনা হয় না। এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের যা প্রয়োজন সেই সংস্কারে আমরা এখনো হাতেই দেই নাই। সারাক্ষণ কে কেমনে ভাগ বেশি পাবে, কেমনে লুটপাট বেশি হবে। ছোট্ট একটা দল এবি পার্টি চিফ প্রসিকিউটর বানায় দিয়েছে সরকারে, চরমোনায় জীবনে এমপি হতে পারে নাই, ধর্মমন্ত্রী বানায় দিয়েছে। দেখেন জামাত জায়গায় জায়গায় ভিসি বানায় দিয়েছে। জামাত কোনোদিন নির্বাচন হয়ে এতগুলো নির্বাচিত হয়ে এতগুলো ভিসি বানাতে পারবে? বাট এই সরকারের সময় সব বানায় ফেলছে, লয়েছে সব, যে যার মতো করে ভাগ বটা, সবাই ভালোই আছে, আরামে। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তো বলেছিলেন যে তিনি যখন ক্ষমতায় যদি কখনো যেতে পারেন, এটা অনেক আগে বলেছিলেন যে তিনি যদি কখনো ক্ষমতায় যেতে পারেন তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করবেন এবং সবাইকে বাধ্য করবেন দেশে চিকিৎসা নেওয়ার জন্য। এখন তো তিনি ক্ষমতায় আছেন, তাহলে তার আমলে কেন বাইরে যাচ্ছেন? দেখেন আসিফ নজরুল স্যার যে স্বপ্নগুলো দেখছেন, এই স্বপ্নগুলো দেখার জন্য সাধুবাদ জানাই আমি। এই ধরনের স্বপ্ন দেখা দরকার। কিন্তু উনি যে 5 টন ইলিশের প্রতিবাদ করলেন, ওনার সময়ে 12 টন ইলিশ যে গেল, 1200 টন ইলিশ গেল, 500 টন ইলিশের প্রতিবাদ করছেন, 1200 টন ইলিশের সময় উনি নিজেই সরকারে আছেন। তো ওনাকে এই বিষয়গুলো দেখতে, ওনাকে মানুষ প্রশ্ন করবে না? উনি প্রশ্নহীন থাকতে চাই কেন? উনি এত প্রবাসীদের নিয়ে কাজ করবেন, এত কাজ করবেন, কিন্তু এখন প্রবাসীরা কতটুকু সেবা পাচ্ছে, নাকি প্রবাসীরা কষ্ট পাচ্ছে? একটা উদাহরণ দিলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মোদি বিরোধী আন্দোলনে সালাউদ্দিন ভাই, আমাদের প্রবাসীদের নেতা, তিনি দুবাইয়ে রেমিটেন্স শাটডাউন ডাক দিয়েছিলেন এই গণ অভ্যুত্থানের মধ্যে। তাকে দুবাই সরকার অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিল। এই লোকটা খাইতে পারে না, এই লোকটা থাকার জায়গা নাই, এই লোকটা রাস্তাঘাটে ঘোরে এবং তার একটা কর্মের ব্যবস্থা হয় না। কোনোভাবে সে একটা ভিসা ব্যবস্থা করছে, সে আবার বিদেশে যেতে চায়। দেখেন ভিসা ব্যবস্থা করছে, কিন্তু এই সরকার তাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে না। কেন? মোদি বিরোধী আন্দোলনের সময় তার একটা মামলা ছিল। মোদি বিরোধী আন্দোলনের সময় মামলা, কিসের বিরুদ্ধে মামলা? শেখ হাসিনার দেওয়া মামলা, ভারতের দেওয়া মামলা। সেই মামলা থেকে সালাউদ্দিন ভাইকে এখনও মুক্তি দিচ্ছে না, অথচ ওই মামলায় এনসিপি নেতা যারা ছিল তারা সবাই মুক্তি পেয়ে গেছে। তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে, তার বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে পাচ্ছে না, সে কান্নাকাটি করতেছে। তাহলে প্রবাসীদের জন্য এইটুকু একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারতেছে না আসিফ নজরুল স্যার, একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারতেছে না বর্তমান সরকার একটা প্রবাসীকে। ওনারা প্রবাসীদেরকে আরও কী সেবা দেবেন আমি জানি না আসলে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনের কাছে একটা কোশ্চেনই থাকবে। শামীম উদ্দিন পাটোয়ারি, আমি আপনার কাছে করতে চাই শুরুতে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সঙ্গে হয়েছেন ফখরুল, তাহের সহ 4 রাজনীতিবিদ। আপনারা কেন যেতে পারলেন না, বা আপনাদের কেন নিলেন না? আমাদেরকে তো দেশেই মিটিংয়ে ডাকে না, আর ইউএন সামিটে তো প্রশ্নই আসে না।
তো এখানে আমার মনে হয় ওখানে একটি আলোচনা হবে এবং সেই আলোচনা একটা ফরম্যাট দ্বারা করা হবে এবং একটা ফরম্যাট চাপিয়েও দিতে পারে, বিএনপি মেনেও নিতে পারে। ডক্টর ইউনূসের ক্যারিশমার কাছে বিএনপি অনেক ক্ষেত্রেই শিশু, অনেক ক্ষেত্রেই। নেপালের অভিজ্ঞতাটা সবাইকে মনে রাখতে হবে। নেপাল কিন্তু অফিসিয়াল হিন্দু রাষ্ট্র এবং খুবই ধর্মপ্রাণ। আমি নেপালে অসংখ্যবার গেছি। সেখানে এক রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র চলে গেল, কংগ্রেস ছিল, কংগ্রেসকে অনেকবার পাঠাই দিচ্ছে, আবার ফেরত আসছে। বামপন্থী প্রচণ্ড সেখানে একটা ব্যাপক সিভিল ওয়ার করেছিল, ব্যাপক। আমি সিভিল ওয়ারের সময়ও সেখানে গিয়েছি এবং সেই সিভিল ওয়ারের পরে সে যখন জয়ের দ্বার প্রান্তে থাকে তখন একটা কম্প্রোমাইজ হয় এবং নেপালের জনগণ হিউজ স্যাক্রিফাইস করে সিভিল ওয়ারের কারণে। এত কিছু করার পরে যখন দেখা গেল দুর্নীতি একই রকম আছে, ধনী লোকের রাজনীতিবিদের ছেলেমেয়েরা, নেপোকিটরা হাই লাইফ লিড করছে, রাষ্ট্রে জনগণের পক্ষে ভালো কিছু করলো না সরকার বা বিরোধী দল, হাই অ্যাসপিরেশন ছিল, ঠাস করে হাই অ্যাসপিরেশন পড়ে গেল এবং আপনি দেখলেন কি ঘটলো। আমি শেষ করে দিচ্ছি, বর্তমান উপদেষ্টা পরিষদ বা এই সরকারও হাই অ্যাসপিরেশন নিয়েই আসছিল এবং সেই হাই অ্যাসপিরেশন তারা জনগণের মেটাতে পারেনি। তারা পিক অ্যান্ড চুজ করছে, 4 জনকে পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে। আপনি সকল দলকে নিয়ে যান, আপনি 57 জন নিলে কে কথা বলবে? আপনি সকল দলের প্রতিনিধি একজন করে নিয়ে যান না, কোনো বাধা ছিল না তো, কিন্তু আপনি পিক অ্যান্ড চুজ করছেন এবং সবসময় আপনি এনসিপির একজনকে নিয়ে দেখাতে যাচ্ছেন যে বাংলাদেশের 3টা দলের মধ্যে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দল, মানে তার দল। তাহলে এই সরকার তো নিরপেক্ষ না, সরকার পিক অ্যান্ড চুজ করছে, দল চুজ করছে, নেতা চুজ করছে, তার পছন্দ ছিল। এবং যারা আন্দোলনে অনেক অংশগ্রহণ করেছে এদের মধ্যে একটা অংশকে সম্পূর্ণ বাদ করে দেওয়া হয়েছে আস্তে আস্তে কৌশলে, পিক অ্যান্ড চুজ। তাহলে এই সরকারটা হলো পিক অ্যান্ড চুজের সরকার, নিরপেক্ষ না। আপনি যে ভোট করছি আমরা সবাই, ভোট একটা হতেই হবে, এই সরকার নিরপেক্ষ ভোট কীভাবে করবে? এই সরকারের ভোটের সময় যদি অ্যাডভাইজার আমাদের ডক্টর ইউনূস স্যার থাকেন, তিনি তো এনসিপিকে নিয়ে ঘুরছেন, তাহলে উনি চাবেন এনসিপি ওখানে বেশি আসন পাক। উনি জামাতের উপর বেস করছেন, জামাতের উপর তার ইনফ্লুয়েন্স আছে, উনি চাবেন জামাত বেশি আসন পাক। উনি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিলেন, কিন্তু তারিকের সাথে মিটিংয়ের পরে আমার মনে হয়েছিল এই দ্বন্দ্বটা মিটে গেছে। কিন্তু জামাত সাথে সাথে যখন আবার পিআর বা অন্যান্য ইস্যু ভোটের মাঠ ঘোলা করছে, তখন মনে হচ্ছে না, এটার ভিতরে একটা গভীর রাষ্ট্রীয় একটা অপকৌশল আছে ভোটকে না করা। তাহলে যে ইউনূসের আপনার কারিশমার কাছে বিএনপি শিশু, কোনো ক্ষেত্রে তাই মনে হয়, সব ক্ষেত্রে না। বিএনপি একটা বৃহৎ দল, কিন্তু কেন বলছি, কারণ যখন আওয়ামী লীগ ব্যান হলো, সেই ব্যানের আগ পর্যন্ত বিএনপির অবস্থান ছিল যে বিএনপি ব্যান চায় না। কিন্তু যখন ব্যান হলো 2 দিন বিএনপি কোনো কথা বলতে পারে নাই। এই 2 দিন বিএনপির আসলে কেন চুপ ছিল, অথবা গণহত্যার অভিযোগ আছে সে কারণে তারা কথা বলতে পারেনি। কিন্তু যেই মুহূর্তে আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে, আমি মনে করি ওই মুহূর্তেই বাংলাদেশের রাজনীতির চাবিকাঠিটা বিএনপির হাত থেকে সরে গেছে, কারণ বিএনপি একটা অবস্থান নিয়েছিল সেটা ধরে রাখতে পারে নাই। অন্য যারা আওয়ামী লীগের ব্যান চেয়েছে তারা দেখিয়ে দিয়েছে বিএনপি না চাইলেও তারা একটা বিশাল সিদ্ধান্ত নিতে পারে। সরকারও সেই মুহূর্ত থেকে বিএনপি থেকে অন্যদের উপর ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। আপনারা আগামী ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিনা? আমরা ভোটের জন্য সর্বদাই প্রস্তুত। আমি আরেকটা কথা বলে দিই, একটা রাজনৈতিক সরকারের এক্সিটের প্রয়োজন হয় না। রাজনৈতিক দল জোর করে ভোটে আবার আসতে চায়, ব্যর্থ হয়ে জেলে যায়, এটাই আমাদের ফেট। কিন্তু এই সরকারে কিন্তু সেফ অ্যান্ড ডিগনিফাইড এক্সিটের প্রয়োজন আছে, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারের দরকার আছে। তারপরে ইতিহাস কীভাবে কাকে দেখবে সেটা তো আছেই। এবং আমি মনে করি সেক্ষেত্রে এই সরকারের ঐক্যমত সৃষ্টি করা ছাড়া, সকলকে সাথে নিয়ে আগানো ছাড়া একটা বায়াসড অ্যাপ্রোচে যদি সরকার যায়, এটার কনসিকুয়েন্স অনেক ভয়াবহ হবে এবং একটা হবে না, বারবার হতে থাকবে। যেটা নেপালের মতো আমি ভয় পাচ্ছি যে একটা আন্দোলন হবে, ফেইল্ড হবে, আবার একটা হবে, আবার একটা হবে, আবার একটা হবে, দেশটা নষ্ট হয়ে যাবে। সকলকে সাথে নিয়ে ওনার যাওয়া উচিত। আমি জানি না নিবন্ধ দল এই মুহূর্তে কয়টা, মনে হয় 57টা, তো 57 জনকে নিয়ে ওনার নিউ ইয়র্ক যাওয়া উচিত। জি, ধন্যবাদ। তারেক, একই প্রশ্ন আপনার কাছে করছে যে 57 জনকে নিয়ে কি বিদেশে যাওয়া উচিত ছিল কিনা ডক্টর ইউনূস? প্রথমত উনি হয়তো বা চেয়েছেন যে রাজনৈতিক প্রতিনিধিত্ব বা সামনে যারা বাংলাদেশ চালাবে তারাই আলোচনা করুক, এরকম একটা অ্যাসপিরেশন। মানে উনি কি ধরে নিয়েছেন তাহলে এই 4 জনের মধ্যে একজন বাংলাদেশ চালাবে? এটা মানে বেসিক্যালি এনসিপির ছেলেপেলে তো দুর্নীতি, লুটপাট এসবের কারণে নৈতিক জায়গাটা হারাই ফেলছে। নৈতিক জায়গা হারাই ফেললেও সরকার কৌশলে ওই দেখবেন যে বিভিন্ন মিটিংয়ের সময় বিএনপি জামাতকে ডাকার পাশাপাশি ওখানে এনসিপিকেও ডাকে ফেলে। ঠিক আছে, এখন এটা হলো, এখন তাদের পৃষ্ঠপোষকতা একটা দল বানাইছে, এটা লড়াইয়ের ভিত্তিতে কোনো দল না, অথবা আন্দোলন সংগ্রামে অনেক অবদান রাখার ভিত্তিতে কোনো দল না। ডক্টর ইউনূস পিক করছে তার স্বপ্নের দল, এই জায়গা থেকে করছে। এখন আমরা আসলে এই জায়গায় অসহায়,
ডক্টর ইউনূস একটা মিটিং ডাকতেছে, সেই মিটিংয়ে বিএনপির পাশাপাশি এনসিপিকে এখানে ডাকতেছে, অন্যদেরকে অসম্মানিত করা। গণ অভ্যুত্থানে যখন ডক্টর ইউনূস খুব কৌশলে আমাদেরকে ভাগ করে ফেলছে, ঠিক আছে, যখন গণ অভ্যুত্থানে তো আপনারা রাজপথে ছিলেন, আপনারা গণমাধ্যম সংবাদ মাধ্যমগুলো তো দেখেছেন। ওই তো গণ অভ্যুত্থানে আমরা যে দেশকে ভালোবেসে দেশের জন্য লড়াই করছি, সেই লড়াইয়ে কোনো আকাঙ্ক্ষা ছিল না এবং আমরাও এখনও কোনো আকাঙ্ক্ষা নাই। উনি ভাগ করে ফেললেন কিভাবে? আমাদের মধ্যে কয়েকজন ভাইকে নিয়ে যায় বললেন এরাই আন্দোলনের নেতা, এই বললেন, হ্যাঁ মাস্টার মাইন্ড। দেখেন তারপরে এই যে কিছুদিন আগে সরকার একটা প্রোগ্রাম করলো কারাবন্দীদের নিয়ে প্রোগ্রাম, তো আমি খুব করে গুনলাম যে ওইখানে কারাবন্দীদের সব মিলে 50 জনও ছিল না। আমরা গণঅভ্যুত্থানে কত মানুষ, এবং কারাবন্দীদের মধ্যে সিগনিফিক্যান্ট ব্যক্তিরাই ছিল না। যেমন আমি টিভি সেন্টার মামলায় 1 নাম্বার আসামি, আমি যাত্রাবাড়ি মামলার আসামি, আমি মেট্রো রেলের আসামি, সেতু ভবনে আমাকে সব জায়গায় আসামি করছে, আমাকে সরকার দাওয়াতই দেয় নাই, ঠিক আছে। তাহলে কারাবন্দীদের প্রোগ্রাম করতেছে, সচিব এবং আমলারা সেখানে বক্তব্য দিচ্ছে যে তারাই মনে হয় গণ অভ্যুত্থান করছে। জেলা প্রশাসকের প্রোগ্রাম করলো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, সেখানে দেখি যে জুলাই গণ অভ্যুত্থানের কেউ বক্তব্য দিচ্ছে না, বক্তব্য দিচ্ছে সচিবরা তাদের মনের কথা বলতেছে আজকে। তো এগুলো হলো অবস্থা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট, অ্যাসপিরেশন। এইটা কিছু না, ওই আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ করে রাজনীতি করতো বা করতো, প্রোগ্রাম করতো, আনন্দ করতো, উৎসব করতো, এরাও এখন সেই রকম করে এগুলো করতেছে। হতাশ বলতে কি, আমরা আসলে তো জানি 1 মাঘে শীত যায় না, এটা আমরা বুঝি, দফায় দফায় জেল খাটছি, মার খাইছি, বারবার গুম হয়েছি, বুঝে ওটাও বুঝি যে দিন শেষে আমাদের কাছে আমাদের রাজনীতি ফিরে আসবে, এটা আমাদের প্রত্যাশা আছে। আমরা আমাদের জায়গাতে থাকবো। যারা লোভ করছে, লালসা করছে, লুটপাট করছে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে না। এখন দেখেন আমরা কিন্তু আওয়ামী লীগকে আর গালি দিই না, কারণ এখন আওয়ামী লীগ তো একটা দুর্বল অবস্থায় আছে। আওয়ামী লীগকে গালি দিয়ে আমি কী তা করবো? তো সেই জায়গা থেকে আমাদের সমালোচনা করলে এই সরকারেরই সমালোচনা করতে হয়, কিন্তু সেগুলো নিলে জুলাই শহীদের যে একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল, যে এমন কাউকেও ঢোকানো হয়েছে যাদের কোনো জুলাইতে শহীদও হয়নি আছে। এটা আমি ওই আপনাদের নিউজটা ওই শেয়ার দিছিলাম, ওই যে এনসিপির এক নেতা শহীদ হয়নি এইরকম একজনকে শহীদ দেখায় টাকা তুলছে, হ্যাঁ, এই যে কেরানীগঞ্জে, তাকে নিয়ে অনেক টিউজ হলো। পরে সে বলতেছে আপনি যদি এটা প্রকাশ করে দেন তাহলে আপনিও মরবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো এগুলো আপনার হলো জীবিত আছে এরকম মানুষকে মৃত দেখায় অনেকে টাকা তুলছে, এগুলো ঘটনা ঘটছে। মিথ্যা মামলা একটা বড় সমস্যা বাংলাদেশের নাগরিকদের জন্য। এই জুলাই গণ অভ্যুত্থানে যে পরিমাণ মিথ্যা মামলা হয়েছে, এই বিচার জীবনও কেউ করতে পারবে না। সত্যি মিথ্যা মামলা কোনো বিচার করা যায় বলেন? ধন্যবাদ আপনাকে শামীম উদ্দিন পাটোয়ারী এবং তারেক, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ নাকি নির্বাচন, কোনটি এখন প্রয়োজন বেশি, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কালের সংলাপ নিয়ে। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।